সূর্য একটি আইটি কোম্পানিতে জব করে। পছন্দের নারীর সাথে বিয়ে ঠিক হয়েছে। বিয়ের পর থাকার জন্য তারা একটি ফ্ল্যাটও বুকিং করেছে। দু চোখে হাজারো স্বপ্ন নিয়ে তারা এখন তাদের ভবিষ্যৎ গোছানোতে ব্যস্ত। কিন্তু হঠাৎ এক রাতে সূর্য তার ফিয়ান্সেকে নিয়ে বাড়ি ফেরার পথে শহরের নামকরা অ্যাডভোকেট এবং মানবাধিকার কর্মীকে খুনের দায়ে সূর্যকে পুলিশ অ্যারেস্ট করে। আর এক নিমিষে সূর্যের জীবনে কালো অন্ধকার নেমে আসে। মুহূর্তেই যেন সবকিছু বদলে যায়। সাধারণ একজন আইটি এমপ্লয়িকে খুনের দায়ে ফাঁসাতে পুলিশ যা যা করে নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। পুলিশ সূর্যের সাথে কি করেছিল আর শেষ পর্যন্ত সূর্যের কি পরিণতি হয় জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি তেলুগু ভাষায় মুক্তি পাওয়া ক্রাইম সাসপেন্স থ্রিলার মুভি নান্ধির কথা। মুভির প্রথমেই আমাদের রাজাগোপাল নামে একজন মানবাধিকার কর্মীকে দেখানো হয়। রাজাগোপাল স্টেটের আইন এবং বিচার বিষয়ক মন্ত্রীর সাথে দেখা করতে এসেছে। মূলত 2014 সালে সুপ্রিম কোর্ট থেকে একটি আইন পাশ করা হয়েছিল, যাতে স্পষ্ট বলা হয়েছিল কোনো আন্ডারট্রায়াল ক্রিমিনালকে যে ক্রাইমের জন্য অ্যারেস্ট করা হয়েছে, ট্রায়াল শেষ না হওয়ার আগেই ওই ক্রাইমের সর্বোচ্চ যে শাস্তি তার অর্ধেক সময় যদি তাকে কারাগারে থাকতে হয়, তবে ওই সময় পার হওয়া মাত্রই তাকে ছেড়ে দিতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আইন পাশ হলেও কাউকে ওই আইনে ছাড়া হচ্ছে না। বছরের পর বছর কোর্টে ট্রায়াল চলার কারণে ওই সকল ব্যক্তিরা যদি নিরাপদ হয়েও থাকে, তাদের পরিবারের উপর যে সকল প্রভাব পড়ছে, রাজাগোপাল সেই সকল বিষয়গুলোই মন্ত্রীর সামনে তুলে ধরে। এমনকি রাজ্যে এখন পর্যন্ত অর্ধেক সময় সাজা কেটেছে এমন হাজারো মানুষের নামীয় তালিকা দিয়ে মন্ত্রীকে অনুরোধ করে তাদের বিষয়টা যেন দ্রুত বিবেচনা আনা হয়। মন্ত্রীও কথা দেয় সে পার্লামেন্টে বিষয়টি তুলে ধরবে। সিন চলে যায় সেন্ট্রাল জেলে। আমাদের সূর্য নামে এক ব্যক্তিকে দেখানো হয়। সূর্যকে একটি মার্ডার কেসে 14 দিনের রিমান্ডে আনা হয়েছে। গাড়ি থেকে নামানোর পর প্রথমে সবার নাম ঠিকানা রেজিস্টার করা হয়। এরপর শার্ট, প্যান্ট, এমনকি আন্ডারওয়্যার পর্যন্ত খুলে তাদেরকে চেক করে এরপরই ভিতরে ঢোকানো হয়। এখান থেকে সিন চলে যায় 5 বছর পর। এই যে ছেলেটাকে দেখছেন তার নাম প্রকাশ, একজন ইউটিউবার। কোনো এক মডেলের কিছু প্রাইভেট ভিডিও লিক করে দেয় প্রকাশের নামে মামলা হয়েছে। পুলিশ প্রকাশকেও চেক করে একটি সেলে নিয়ে যায়। আর এই সেলে আমরা সূর্যকেও দেখতে পাই। মানে 5 বছর আগে সূর্যকে মাত্র 14 দিনের রিমান্ডে আনা হয়েছিল ঠিকই, আজ 5 বছর পার হয়ে গেছে। প্রকাশ আসার পরই সূর্যকে দেখে কয়েকবার সূর্যের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সূর্য প্রকাশকে অ্যাভয়েড করে যাচ্ছিল। আবার সূর্য তেমন কারোর সাথে কথাও বলে না। তবে রাতের বেলা ক্যান্টিনে সবাই যখন খাবার খাচ্ছিল, প্রকাশ লক্ষ্য করে সূর্য বাইরে বসে খাচ্ছে। তাই প্রকাশও বাইরে গিয়ে সূর্যর পাশে বসে। আর কথায় কথায় প্রকাশ সূর্যকে তার বাবা মায়ের বিষয়ে বলছিল যে ছোটবেলায় বাবা মা উপার্জন করে আমাকে খাইয়েছে, আর এখন যখন আমি উপার্জনক্ষম তাদেরকে খাওয়ানোর সময় এলো, তারাই চলে গেল। মানে প্রকাশের বাবা মা মারা যাওয়ায় প্রকাশ তাদের সেবা করতে না পারায় সূর্যের কাছে সে আক্ষেপ প্রকাশ করছিল। তবে প্রকাশের বাবা মায়ের কথা শুনে সূর্য ইমোশনাল হয়ে খাবার ফেলে দিয়ে চলে যায়। এরপর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, সূর্য তখন তার বাবা মায়ের কথা চিন্তা করে অস্থির হয়ে ওঠে। প্রকাশ তাই সূর্যের কাছে জানতে চায় সূর্যের সাথে আসলে কি হয়েছিল। 5 বছর যাবৎ সূর্য কোন কষ্টটা তার বুকের মধ্যে চেপে রেখেছে। সূর্য আর চুপ থাকতে পারছিল না। তাই সূর্য একসময় প্রকাশকে তার পাস্ট বলতে শুরু করে। সিন চলে যায় 5 বছর আগে। সূর্য সবে মাত্র একটি আইটি কোম্পানিতে জব পেয়েছে। আজ প্রথমবার স্যালারি হাতে পেল। সূর্যের সাথে যাকে দেখছেন এই সূর্যের কাজিন সান্তোষ। তারা সবসময় একসাথেই থাকে। প্রথম মাসের স্যালারি হাতে পেয়েই সূর্য আগে ওয়াইন শপ থেকে একটি বোতল কিনে সোজা বাড়িতে চলে যায়, আর প্রথম মাসের বেতনটা মায়ের হাতে তুলে দেয়। সূর্যর মনে আছে সে যখন ছোট ছিল তার বাবা ড্রিঙ্ক করত, স্মোক করত। তার মা স্নো ব্যবহার করত, পাউডার ব্যবহার করত। কিন্তু ধীরে ধীরে ছেলের পিছে খরচ বেড়ে যাওয়ার কারণে তারা একসময় তাদের পছন্দের জিনিসগুলো বন্ধ করে দিয়েছিল। তাই সূর্য আজ প্রথম মাসের বেতন পেয়ে বাবার জন্য ড্রিঙ্ক কিনে এনেছে, মায়ের জন্য স্নো, পাউডার এসব এনেছে। বাবা মা বুঝতে পারছে সূর্যের জন্য তারা যে ছোট ছোট জিনিসগুলোকে ত্যাগ করেছিল, সূর্য তা ভুলে যায়নি, সবই মনে রেখেছে। এরপর একদিন সূর্য তার বাবা মায়ের সাথে পাশে একটি মন্দিরে গিয়ে মীনাক্ষী নামে একটি মেয়েকে দেখে পছন্দ করে ফেলে। আর এরপর থেকেই মাঝে মাঝে সূর্যর মীনাক্ষীর সাথে এখানে ওখানে দেখা হচ্ছিল। তবে শেষমেশ একটি রেস্টুরেন্টে বসে মীনাক্ষী একসময় সূর্যকে বলেই দেয় যে আসলে সূর্যের বাবা মীনাক্ষীকে সূর্যের জন্য পছন্দ করেছে, বিয়ের বিষয়ে তার বাড়িতে কথাও বলেছে। কিন্তু মীনাক্ষী সেটা গোপন করে সূর্যকে যাচাই করছিল। আবার সূর্য যেহেতু মীনাক্ষীকে পছন্দ করে, তাই তারা দুজনই এখন আগামী স্বপ্ন দেখছে। এর মধ্যে এক রাতে সেই অ্যাডভোকেট আর মানবাধিকার কর্মী রাজাগোপালের খুন হয়।
রাতের বেলা স্কুটি নিয়ে বাড়ি ফেরার পথে কেউ ছুরি দিয়ে আঘাত করে রাজাগোপালকে নৃশংসভাবে খুন করেছে। আর এই খুনের তদন্ত করতে আসে সিআই কিশোর। কিশোর সবেমাত্র এই থানায় বদলি হয়ে এসেছে। আসামাত্র এত বড় একটি খুনের কেস। রাজাগোপাল যেহেতু মানবাধিকার কর্মী ছিল, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী নাগেন্দ্র নিজে রাজাগোপালের সৎকারে আসে। এমনকি মিডিয়ার সামনে সে কথাও দেয় দ্রুত সময়ের মধ্যে তারা রাজাগোপালের খুনিকে ধরবে। তবে দায়িত্বটা দেয়া হয় সিআই কিশোরকে। কিশোরও তাই প্রথমেই রাজাগোপালের কল রেকর্ড বের করে। সাথে রাজাগোপাল গত সপ্তাহে কখন কোথায় গিয়েছে আর কার সাথে দেখা করেছে সকল তথ্য এবং সিসিটিভি ফুটেজগুলো কালেক্ট করতে নির্দেশ দেয়। কিশোর রাজাগোপালের বাড়িতে গিয়ে রাজাগোপালের স্ত্রী এবং মেয়ের সাথে কথা বলে। তাদের কাছে জানতে চায় রাজাগোপালের কারোর সাথে কোনো শত্রুতা ছিল বা তারা কাউকে সন্দেহ করছে। তারাও জানায় রাজাগোপালের কারোর সাথে কোনো শত্রুতা ছিল না আর তারা কাউকে সন্দেহ করতে পারছে না। অন্যদিকে রাজাগোপালের খুনকে কেন্দ্র করে অপোজিশন পার্টিও সেই সুযোগটা কাজে লাগিয়ে প্রোটেস্ট শুরু করেছে। অন্যদিকে সূর্যরা সামনে বিয়ে করবে, তাই থাকার জন্য তারা একটা ফ্ল্যাট বুকিং দিতে চাচ্ছিল। সূর্য ব্যাংকের লোনের জন্য আবেদন করেছে, কিন্তু সেটা একটু সময় লাগবে। তাই আপাতত সূর্য স্থানীয় একজনের থেকে 10 লক্ষ টাকা ঋণ নেয় আর ওই ডেভেলপার কোম্পানিকে 10 লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাটের বুকিং কনফার্ম করে। তবে এই বিষয়টা আপাতত সূর্য বা মীনাক্ষী কেউই তার পরিবারকে জানায়নি। বুকিং যেহেতু কনফার্ম হয়ে গেছে, তাই আজ রাতে বাড়ি ফিরেই তার জানানোর পরিকল্পনা করে। অন্যদিকে কিশোর এই কেস নিয়ে চাপের মধ্যে আছে। কমিশনার কল করে তাকে বলে দেয় 24 ঘন্টার মধ্যে কেসটি সলভ করতে না পারলে এই কেসটি সিবিসিআইডিতে চলে যাবে। এর মধ্যে সিসিটিভি ফুটেজ এসে পড়েছে, তাই কিশোর এই ফুটেজগুলো দেখতে শুরু করে। এদিকে সূর্য মীনাক্ষীকে নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে, কারণ তারা সকালে ফ্ল্যাট বুকিং দিয়েছে। এই খবরটি বাড়িতে ফিরে তারা তাদের বাবা মাকে দিবে। তবে বাড়িতে পৌঁছানোর আগেই কিশোর তার ফোর্স নিয়ে সূর্যকে অ্যারেস্ট করে। মীনাক্ষীও অসহায়ের মতো শুধু দেখে যাচ্ছে, কিছুই করতে পারছে না। থানায় নিয়ে কিশোর প্রথমেই সূর্যের কাছে জানতে চায় রাজগোপালকে কেন মেরেছিস। সূর্য বলে, কি বলছেন স্যার, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি আইটি কোম্পানিতে জব করি, আমি তো রাজগোপালকে পার্সোনালি জানিই না। কিশোর তখন সূর্যকে 3টি সিসিটিভি ফুটেজ দেখায়। কিশোর বলে, খুনের দিন সকাল 10:30টায় রাজগোপাল ডায়াগনস্টিক সেন্টারে গিয়েছিল। প্রথমবার তুই সেখান থেকে তাকে ফলো করেছিস। এরপর ট্রাফিক সিগন্যালে রাজগোপালের পিছিয়ে তোকে দেখা যাচ্ছে। এমনকি রাত ঠিক 10:30টায় রাজগোপাল যখন আবাসা হসপিটালে গিয়েছিল তখনও তুই তাকে ফলো করে তাকে খুন করেছিস। সূর্য বলে, স্যার আপনাদের ভুল হচ্ছে, আমার মা অসুস্থ। সকালবেলা আমি মায়ের রিপোর্ট আনতে ওই ডায়াগনস্টিক সেন্টারে গিয়েছিলাম, আর অফিস শেষে রাতের বেলা রিপোর্ট দেখাতে হসপিটালে গিয়েছি। ট্রাফিক সিগন্যালের ঘটনাটা কোইন্সিডেন্স, আমি তো জানতামই না সেখানে রাজগোপাল আছে। কিন্তু কিশোর এসব মানতে নারাজ। কিশোর জানতে চায় রাজগোপালকে মারার কন্ট্যাক্ট কি তুই নিয়েছিলি না তোর বাবা। বাবার কথা বলায় সূর্য একটু উত্তেজিত হয়ে যায়, আর কিশোর তাই সূর্যকে উল্টো করে বেঁধে পেটানোর নির্দেশ দেয়। এরপর থানার বাইরে শুধু সূর্যের চিৎকার ভেসে আসছিল। এর মধ্যে কিশোর এফআইআরও কমপ্লিট করে ফেলে। কিছুক্ষণের মধ্যে সূর্যের বাবা মারাও এসে পড়ে। থানার সামনে তখন বিভিন্ন নিউজ চ্যানেল থেকে ভিড় করেছে। ভিড় ঠেলে সূর্যের বাবা ভিতরে ঢুকতে চাইলে এসআই তাকে সোজাসুজি জানিয়ে দেয়, আমাদের কাছে খুনের প্রমাণ আছে, এফআইআর হয়ে গেছে, কাল আমরা ওকে কোর্টে নিয়ে যাব। তাই এখানে সময় নষ্ট না করে ভালো কোনো লয়ারের কাছে যান। সিন চলে যা পরবর্তী দিন কোর্টে। সূর্যকে কোর্টে আনা হয়েছে। রাজগোপাল যেহেতু একজন অ্যাডভোকেট ছিল, তারপর সে একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, এই জন্য বার অ্যাসোসিয়েশন থেকে সিদ্ধান্ত নিয়েছে সূর্যের হয়ে কোনো অ্যাডভোকেট কেস লড়বে না। তবে জাজ পুলিশের কাছে জানতে চায় ওই যে খুন করেছে তার প্রমাণ কি। কিশোর তখন জাজকে ওই ফুটেজগুলো দেখায় এবং বলে যে ঘটনার দিন 3টি ফুটেজে 3টি জায়গায় অ্যাকিউজড ভিকটিমকে ফলো করেছে। শুধু তাই নয়, পরবর্তী দিন সকালে সে 10 লক্ষ টাকা দিয়ে একটি ফ্ল্যাট বুকিংও করেছে। কিশোররা কোর্টের কাছে ফ্ল্যাট বুকিংয়ের রিসিপ্টটিও জমা দেয়। মূলত তারা বোঝানোর চেষ্টা করছে সূর্য হয়তোবা 10 লক্ষ টাকা কন্ট্যাক্ট নিয়ে রাজগোপালকে খুন করেছে, আর পরবর্তী দিন সেই টাকা দিয়ে ফ্ল্যাট বুকিং করেছে। তবে সূর্য নিজেই জাজকে বলছিল এগুলো সব মিথ্যা, আমি তো ওই টাকাটা ধার নিয়েছি, আর সিআই কিশোর আমাকে ইচ্ছাপূর্বক ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু জাজ সূর্যকে বলে, তোমার যা কিছু বলার তোমার ডিফেন্স লয়ারের মাধ্যমে বলতে হবে। বার অ্যাসোসিয়েশন থেকে যেহেতু এই কেসটি কেউ লড়তে চাইছে না, এই জন্যই জাজ লিগ্যাল এইড সার্ভিসের মাধ্যমে সূর্যের লয়ারের ব্যবস্থা করে দিতে বলে। সাথে পুলিশ এভিডেন্স সংগ্রহের জন্য আরও কিছু সময় চাইলে সূর্যকে 3 দিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয়। সূর্য তখনও চিৎকার করে বলছিল, এই সিআই আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, সে আমাকে ওখানে মারতে মারতে মেরে ফেলবে। সূর্যর বাবা মা শুধু চিৎকার করে কান্না করছে, কিন্তু ছেলেকে বাঁচানোর জন্য তারা কিছুই করতে পারছে না। সূর্যকে যখন গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনও সূর্যর বাবা
আশেপাশে থাকা মিডিয়ার কাছে অনুরোধ করছিল আমার ছেলেটা নিরপরাধ, ও কিছুই করেনি, ওকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, দয়া করে আমার ছেলেকে বাঁচান। এরপর সূর্যকে থানায় আনা মাত্রই শুরু করা হয় অমানবিক নির্যাতন। সিআই কিশোর ইচ্ছা মতো তাকে পেটাতে নিজে হাঁপিয়ে উঠেছে। তারপর সূর্য স্বীকার না করায় সে পিটিয়ে যাচ্ছে। অন্যদিকে সূর্যের বাবা মা কোর্ট থেকে বাড়ি ফিরে তারা নিজেদের শরীরে পেট্রোল ঢেলে নিজেদেরকে গৃহবন্দী করে নেয়। সূর্যের বাবা স্পষ্ট করে বলে দেয়, ওই সিআই আমার ছেলেকে জোরপূর্বক ফাঁসিয়ে দিয়েছে। যতদিন আমার ছেলে কোর্টে নিরাপরাধ প্রমাণ হয়ে ফিরে না আসছে আর ওই সিআইয়ের কোনো বিচার না হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা আমরণ এখানে বসে থাকব। যদি কেউ আমাদের ঘরে ঢোকার চেষ্টা পর্যন্ত করে, আমরা নিজেদের জ্বালিয়ে দিব। এদিকে সিআই কিশোর সূর্যকে মারতে সূর্যর বেহাল দশা করে ফেলেছে। কিশোর একটি স্টেটমেন্ট রেডি করে সূর্যকে ওই স্টেটমেন্টে সিগনেচার করে দিতে বলে। মানে সূর্য যে খুনটি করেছে সেই মর্মে সূর্য স্টেটমেন্ট দিচ্ছে, কিন্তু সূর্য সিগনেচার না করে ওই স্টেটমেন্টের কাগজটি টেনে ছিঁড়ে ফেলে, যে জন্য কিশোর রেগে অত্যাচারের মাত্রা আরও বেশি বাড়িয়ে দেয়। তারা সূর্যকে উলঙ্গ করে উল্টো করে বেঁধে ঝুলিয়ে ইচ্ছামতো পেটায়। কিশোর সূর্যকে স্বীকার করাতে সারা রাত টর্চার করে। যতভাবে টর্চার সম্ভব সে সবভাবে টর্চার করে, তাতেও সূর্য স্বীকার করছে না। আবার সূর্যর বাবা মা নিজেদেরকে গৃহবন্দী করে রাখায় এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। মিডিয়াতে খবর প্রকাশ হওয়ার পর কিশোর এখন চাপের মুখে পড়ছে। এই জন্য কিশোর অন্য একটি প্ল্যান করে। কিশোর সূর্যকে একটি জঙ্গলে নিয়ে যায়, আর সেখান থেকে সে একটি রক্তমাখা ছুরি এবং রক্তমাখা শার্ট উদ্ধার করে, সাথে দুজন সাক্ষীও তৈরি করে। মানে সূর্যকে খুনি প্রমাণ করতে কিশোর সব কিছু সেট আপ করছে। আর পরবর্তী শুনানির দিন কিশোর কোর্টেও সব কিছু সাবমিট করে। আগের দিন লয়ার না থাকলেও আজ সূর্যের পক্ষে একজন ডিফেন্স লয়ার এসেছে, কিন্তু লয়ার সূর্যের পক্ষে কথা না বলে উল্টো জজের কাছে অনুরোধ করে যে এই কেস সম্পর্কে আমার ভালো করে বুঝতে আমার একটু সময় লাগবে। এই জন্য জজ সূর্যকে 14 দিনের রিমান্ডে পাঠিয়ে দেয়। সূর্য বুঝতে পারছে তাকে যে লয়ার অ্যাসাইন করা হয়েছে এই লয়ারকেও সিআই সেট আপ করে পাঠিয়েছে। লয়ার তাকে মুক্ত করতে নয়, তাকে জেলে পাঠাতে এসেছে। তবে ওই দিন কোর্টের অধিবেশন শেষ হওয়ার পর সূর্যকে সোজা জেলে না নিয়ে শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয়, কারণ সূর্যের বাবা মা দুজনই মারা গেছে। আগুনে পড়ে দুজনের চেহারা এমন হয়ে গেছে সূর্য তাদের দেখতে পর্যন্ত পারছে না। একদিকে নিজের কেরিয়ার, নিজের জীবন, অন্যদিকে বাবা মাকে হারিয়ে সূর্য এখন একদমই নিঃস্ব। সূর্যের বাবা মার সৎকার শেষ হলে সূর্যকে যখন আবার প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল, তখন সিআই কিশোর এগিয়ে এসে সূর্যকে বলে আসলে তার বাবা মা আত্মহরণ করেনি। কিশোর বলে, তোর বাবা মার কারণে কেসটি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছিল, এই জন্য তোর বাবা মাকে স্মরণটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এই জন্য আমি সিগারেট জ্বালানোর সময় দিয়াশালের জ্বলন্ত কাঠিটি তোদের ঘরের মধ্যে ছুঁড়ে মারি, আর সেই আগুনেই তোর বাবা মা মারা গেছে। মানে কিশোরী যে সূর্যের বাবা মাকে খুন করেছে, কিশোর নিজে সেটা স্বীকার করলো। আর এটা শোনার পর কোন ছেলে শান্ত থাকতে পারে? সূর্য তার রাগকে কন্ট্রোল করতে না পেরে কিশোরকে মারতে শুরু করলে অন্যান্য পুলিশ সদস্যরা এসে সূর্যের মাথায় আঘাত করে তাকে প্রিজন ভ্যানে তুলে ফেলে। আর এরপর সূর্যের বিরুদ্ধে শুধুমাত্র খুনের কেসই নয়, অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত তোলারও কেসও হয়। আর এই সব কেসের আসামি হয়ে 5 বছর আগে সূর্য সেদিন জেলে গিয়েছিল। সিন চলে আসে প্রেজেন্টে। সূর্য প্রকাশকে বলে, ওই দিন সিআই কিশোর আমার বাবা মাকে খুন করেছে, কিন্তু ওই যে খুন করেছে সেটা প্রমাণ করতে হলে আমাকে তো কোর্টে যেতে হবে। আমাকে কোর্টে যাওয়ার সুযোগটা পর্যন্ত দেয়নি। মাঝে মাঝে আমার মনে হচ্ছিল আমি নিজে গিয়ে ওকে খুন করব, সেই জন্য তো আমার জেল থেকে বের হতে হবে। আমি 2 বার জেল থেকে পালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু প্রত্যেকবারই ব্যর্থ হয়েছি। আর এই কারণে আমাকে ওরা আলাদা সেলের মধ্যে বন্দি করে রেখেছে। আবার সূর্য যে ব্যক্তির থেকে টাকা ধার নিয়েছিল, সিআই কিশোরের কথা মতো ওই ব্যক্তিও কোর্টে সাক্ষী দিয়েছিল সে সূর্যকে কোনো টাকা ধার দেয়নি। আবার সিআই কিশোর এক ব্যক্তিকে প্রত্যক্ষদর্শী বানিয়ে কোর্টে সাক্ষীও দিয়েছিল, যাকে সূর্য কোনোদিন দেখেওনি। এইভাবে মাসের পর মাস কেটে যাচ্ছিল। হঠাৎ একদিন মীনাক্ষীর বাবা মীনাক্ষীকে নিয়ে সূর্যর সাথে দেখা করতে আসে। মীনাক্ষীর বাবা সূর্যকে বলে, দেখো বাবা, তুমি কবে নাগাদ নির্দোষ প্রমাণ হবে আর তুমি বের হতে পারবে সেটা তো কেউই বলতে পারছে না। আর মীনাক্ষী বা কতদিন এইভাবে তোমার অপেক্ষায় বসে থাকবে? ওরও তো একটা জীবন আছে। মীনাক্ষীর বাবা মূলত মীনাক্ষীর জন্য একজন পাত্র ঠিক করেছে। সেও সূর্যর মতো একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে। মীনাক্ষীর বাবা সূর্যকে বোঝায়, দেখো এত কিছু হওয়ার পরও তোমাদের রিলেশনের কথা জানতে পেরেও সে মীনাক্ষীকে বিয়ে করতে চাচ্ছে। সূর্য বিষয়টি বুঝতে পেরে মীনাক্ষীকে বলে, তোমার বাবা ঠিকই বলছে মীনাক্ষী, আমি কবে বের হব তার ঠিক নেই। আর আমি নিজেও জানি না আমি আদৌ বের হতে পারবো কি না। আর যদিও আমি কখনো বের হতে পারি, আগের জীবন আর তখনকার জীবন একদমই আলাদা হবে। আমার প্রতি ভালোবাসার জন্য তুমি নিজেকে শাস্তি দিও না। মীনাক্ষীও কাঁদতে কাঁদতে তার বাবার সাথে চলে যায়। এরপর শান্ত সূর্যকে বলে,
দেখ, মীনাক্ষীর বাবা যে এগুলো বলতে আসবে আমি আদৌ জানতাম না। সূর্য সান্তোষকে বলে, ওরা ওদের সিদ্ধান্ত নিয়েছে, তোকেও একটা সিদ্ধান্ত নিতে হবে। তুই আর এভাবে আমার সাথে জেলে দেখা করতে আসবি না। সিআই কিশোর যদি এ বিষয়ে জানতে পারে তোরও সমস্যা করতে পারে। আমি আমার আপনজন সবাইকে হারিয়েছি, তোর কিছু হোক আমি চাই না। কিন্তু সান্তোষের কথা আমি কারোর পরোয়া করি না। তুই না বের হওয়া পর্যন্ত আমি তোর সাথে দেখা করতে আসবো। কিন্তু সূর্য সান্তোষকে স্পষ্ট করে বলে দেয়, আমি এখান থেকে বের হতে পারি বা না পারি, তুই আর কোনোদিন আমার সাথে দেখা করতে আসবি না। আর যদি আমি জেলের মধ্যেই মারা যাই, শেষবারের মতো এসে আমার বডিটা নিয়ে যাস। বলে সূর্য সেই দিনই সান্তোষের সাথে শেষ দেখা করেছিল। এরপর থেকে কেউই আর সূর্যর সাথে দেখা করতে আসেনি। তবে সূর্য ভালো করে জানত সূর্যকে যখনই কোর্টে নেওয়া হবে সান্তোষ সেখানে আসবে। সান্তোষ এসেছিল ঠিকই, কিন্তু সূর্য সান্তোষকে যে কথা বলেছিল সেই কথার শ্রদ্ধা করে সান্তোষ কোর্টে প্রবেশ না করে দূর থেকে শুধু দেখে যেত। এভাবেই 5টা বছর কেটে গেছে। এর মধ্যে একজন কনস্টেবল এসে সূর্যকে জানায় সূর্যর সাথে কেউ দেখা করতে এসেছে। এটা শুনে সূর্য একটু অবাকই হয়, কারণ 5 বছর পর কেউ তার সাথে দেখা করতে এসেছে। তাই সূর্য একটু আগ্রহ নিয়ে তার সাথে দেখা করতে চায়। আর এরপরই আমরা অ্যাডভোকেট আদ্যাকে দেখতে পাই। সূর্য আদ্যার সম্পর্কে কিছুই জানে না, তবে আদ্যা সূর্যকে বলে, আমি গত 6 মাস যাবত তোমার কেস নিয়ে স্টাডি করেছি, আর আজ আমি তোমাকে বেল দেওয়ার জন্য এসেছি। তবে আদ্যার মুখে এটা শুনে সূর্য মুচকে এসে চলে যাচ্ছিল। আদ্যা তখন সূর্যকে বলে, 5 বছর যাবত তুমি জেলের মধ্যে পড়ে আছো, অথচ একজন লয়ার তোমাকে বেল দেওয়ার জন্য কথা বলতে চাইছে, তার জন্য তোমার 5টা মিনিট সময় হবে না? সূর্যর কথা 5 বছর কেন, আমি 10 বছর পর্যন্ত অপেক্ষা করতে পারি। আমার মৃত্যুর আগে আমি একদিন বের হয়ে আসবই, আর সেদিন আমি ওকে খুন করব। আদ্যার কথা, তুমি নিরপরাধ থাকা সত্ত্বেও 5 বছর যাবত তোমার সাজা কাটতে হচ্ছে, আর তুমি খুন করে 14 বছরের সাজা কাটতে চাইছ। আদ্যার কথা, আমাদের মধ্যে রাগ আমাদের সমস্যার সৃষ্টি করে। ভালো করে চিন্তা করলে সব কিছু সমাধান করা সম্ভব। সূর্য তখন তার ছোটবেলার একটি ঘটনার কথা মনে পড়ে। ক্রিকেট খেলতে গিয়ে সূর্যর ডান হাতের বৃদ্ধাঙ্গুলে হাড় ভেঙে গিয়েছিল, যে জন্য সূর্য অন্য একটি ছেলেকে পিটিয়েছিল। তখন সূর্যর বাবা সূর্যকে বুঝিয়েছিল যে আমাদের মধ্যে রাগকে কন্ট্রোল করতে হবে। রাগ সমস্যা তৈরি করে, নিজের মধ্যে রাগকে কন্ট্রোল করে সমাধান করতে হবে। আমাদের রাগ সবসময় আমাদেরকে ভুল সিদ্ধান্ত দেয়। সূর্য আদ্যাকে বলে, আমি বেলে বাইরে এসে কী বা করব? যে আমার বাবা মাকে খুন করেছে সে তো আনন্দে ঘুরে বেড়াচ্ছে। আদ্যা বলে, তুমি প্রতিশোধ নিতে পারবে, তবে সেটা আইনের দ্বারা। আদ্যার কথা, আইন শুধু অপরাধীকে শাস্তি দিতে নয়, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। আদ্যা সূর্যকে বলে, কোনো ব্যক্তিকে যদি ফলসলি অ্যাকিউজ তৈরি করে জেলে পাঠানো হয় আর পরবর্তীতে সে যদি নির্দোষ প্রমাণিত হয়, তাহলে যেই ব্যক্তি ওই সময় তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পাঠিয়েছিল তার বিরুদ্ধে সে কেস করতে পারে। আর এটাকেই বলা হয় সেকশন 211। সিআই কিশোর ওই সময় তোমাকে মিথ্যা মামলায় জেলে পাঠিয়েছে, আর তুমি যদি নিজেকে নির্দোষ প্রমাণ করে তার বিরুদ্ধে 211 কেস করো আর কোর্টে যদি সেটা জিতে যাও, তাহলে তোমাকে যতদিন সাজা খাটতে হচ্ছে ঠিক ততদিনের সাথে তাকেও খাটতে হবে। আর আদ্যার এই কথার পরই সূর্য বেল অ্যাপ্লিকেশনে সাইন করে দেয়। এরপর সূর্যর বেল হয়েও যায়। কিন্তু আদ্যা সূর্যের বেল পেপার নিয়ে কারাগারে গিয়েই দেখে সূর্যর সাথে কিছু কয়েদির ফাইট চলছে। প্রথমে তারা সূর্যকে মারধর করলে সূর্য একসময় রাগ সামলাতে না পেরে তাদেরকেও মারে, যে জন্য সূর্যর বেলটি ক্যান্সেল হয়ে যায়। আর এরপরই প্রকাশ জেল থেকে বেরিয়ে আসে। আমরাও জানতে পারি প্রকাশ আদ্যারই ছোট ভাই, আর আদ্যা প্রকাশকে সূর্যর উপর নজর রাখতেই জেলের মধ্যে পাঠিয়েছিল। এমনকি প্রকাশের কাছে একটি বাটন ক্যামেরাও ছিল, যেখানে সব কিছু রেকর্ড হয়েছে। আদ্যার কথা মতো প্রকাশ একটি ফেক আইপি ব্যবহার করে ভিডিওটি লিক করে দেয়, যেখানে স্পষ্টই দেখা যাচ্ছে সূর্যর বেলের খবর পেয়ে কিছু কয়েদি নিজেরাই নিজেদেরকে রক্তাক্ত করে সূর্যের বেলটি ক্যান্সেল করেছে। ওই ভিডিও প্রকাশ হতেই হিউম্যান রাইটস কমিশন নড়ে চড়ে বসে। মূলত আদ্যা এমন কিছুর অপেক্ষা করছিল। আদ্যার কথা, আমি জানতাম সূর্যের বেল আটকাতে ওরা এমন কিছু করবে, আর যদি না করতো এমনিতে বেল পেয়ে যেত। তবে এখন কেসটি আরও স্ট্রং হবে। সব শুনে সান্তোষও বলছিল, আপনি যদি 5 বছর আগে আসতেন। আদ্যার কথা, 5 বছর আগে আমার যদি ল ডিগ্রি থাকতো তাহলে সূর্যকে এত কিছু ফেস করতে হতো না। অন্যদিকে বর্তমান জেলার কিশোরের সাথে দেখা করে। কিশোর এখন ডিএসপি। এখানে তাদের কথা আমরা জানতে পারি সূর্য যেন বেলে বের হতে না পারে সেজন্য জেলারই তার লোক দিয়ে জেলের মধ্যে ওই কাণ্ডগুলো করিয়েছিল। তবে কিশোর এসব করায়নি। কিশোর জেলারকে বলে দেয় যে কাল হিউম্যান রাইটসের লোক যাবে, আমার নাম যেন না আসে। আর পরবর্তী দিন হিউম্যান রাইটস কমিশনের প্রতিনিধিরা জেলে গিয়ে সূর্যর স্টেটমেন্ট নেয়। আর এরপর তারা কেসটিকে দ্রুতগতিতে শেষ করতে ফাস্ট ট্র্যাক কোর্টে তাদের প্রতিবেদন সাবমিট করে। তাই সূর্যকে কোর্টে নেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের উকিল বলে, 5 বছর আগেই আমরা সকল সাক্ষ্য প্রমাণের দ্বারা প্রমাণ করেছি সূর্য রাজাগোপালের খুন করেছে, তাই এখন কোনো আর্গুমেন্ট না করে দ্রুত শাস্তির রায় ঘোষণা করুন। কিন্তু আধিয়ার কথা, পুলিশের দেওয়া তথ্য মতে সূর্য কারো থেকে 10 লক্ষ টাকার কন্ট্যাক্ট নিয়ে রাজাগোপালের খুন করেছে। যদি এমনটাই হয় তাহলে যার কাছ থেকে নিয়েছিল সে কোথায়? 5 বছরেও পুলিশ কেন তাকে কোর্টে হাজির করতে পারল না? যদি নাই পারে, রাষ্ট্রপক্ষের উকিল কিভাবে ইমিডিয়েটলি সূর্য শাস্তি দাবি করতে পারে? আধিয়ার কথা এতে স্পষ্ট প্রমাণ হচ্ছে সূর্যকে কেউ এমন কন্ট্যাক্টই দেয়নি। পুলিশ সূর্যকে ফাঁসিয়েছে। আধিয়া পুলিশের উদ্ধার করা সূর্য শার্টের কথা বলে যে সিসিটিভিতে সূর্যকে অন্য একটি শার্টে দেখা গিয়েছে। পুলিশ যেটা উদ্ধার করেছে সেটা নয়। তাহলে এত কম সময়ের মধ্যে সে শার্ট বদল কিভাবে করলো? ধরলাম করলো, কিন্তু উদ্ধারকৃত শার্টের সাইজ XXL, আর সূর্য যে শার্ট ইউজ করে সেটা L। আধিয়া ফরেন্সিক সার্জনকেও ডাকে, আর সে জানায় রাজাগোপালকে 8 ইঞ্চির ছুরি দিয়ে সামনে 3 বার এবং পিছনে 2 বার আঘাত করে খুন করা হয়েছিল। আর উদ্ধারকৃত ছুরির গায়েও সূর্যর ডান হাতের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। কিন্তু আধিয়ার কথা, সূর্য ছোটবেলায় ক্রিকেট খেলার সময় তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ভেঙে যায় ও ডান হাত দিয়ে কিছু গ্রিপ করতে পারে না। যেখানে ডান হাত দিয়ে গ্রিপ করতে পারে না সেখানে সে ডান হাত দিয়ে একটি ছুরি ধরে আঘাত করে 8 ইঞ্চি গভীর গর্ত করল, তাও 1 বার না 2 বার না, সামনে 3 বার পিছে 2 বার। এটা কিভাবে সম্ভব? আধিয়া সূর্যর এক্স রে রিপোর্ট এবং ডক্টরের রিপোর্টও সাবমিট করে। এই কেসের একমাত্র আই উইটনেস ছিল চান্দ্রাইয়া। আধিয়া ক্রোজ এক্সামিন করতে চান্দ্রাইয়াকেও ডাকে, তবে চান্দ্রাইয়া আবারও জানায় সে নিজ চোখে সূর্যকে খুন করতে দেখেছিল। আধিয়া তখন চান্দ্রাইয়ের কাছে তার চশমার কথা জানতে চায়। চন্দ্রাইয়া জানায়, আমার চোখে সমস্যা, চশমা ছাড়া আমি কিছুই দেখতে পাই না। আধিয়া তখন কোর্টকে একটি ফুটেজ দেখায়। মূলত ঘটনার দিন সরকার একটি ল্যান্ড প্রজেক্টের দুর্নীতিকে নিয়ে অপোজিশন পার্টি প্রোটেস্ট করছিল। চান্দ্রাইয়াও সেখানেই ছিল। এমনকি প্রোটেস্টের সময় চান্দ্রাইয়ার চশমা ভেঙে যাওয়ায় চান্দ্রাইয়া পরবর্তী দিন একটি চশমার দোকানে চশমা অর্ডার করেছিল। তার মানে ঘটনার রাতে চান্দ্রাইয়ার চশমা ছিল না। আধিয়া চান্দ্রাইয়ার অর্ডার করা ওই মানি রিসিপ্টটিও দেখায়। এখন কথা হচ্ছে, যে ব্যক্তি চশমা ছাড়া কিছুই দেখে না, সে চশমা ছাড়া রাতের আধারে কিভাবে দূর থেকে সূর্যকে খুন করতে দেখল? এই সকল কিছুর উপর ভিত্তি করে আধিয়া শেষমেশ কোর্টকে বলে, পুলিশ আজ পর্যন্ত যে সকল এভিডেন্স সাবমিট করেছে আর যে সকল সাক্ষীকে হাজির করেছে সবই তাদের সাজানো। তাই এখানে স্পষ্টই প্রমাণ হয়ে যায় পুলিশ সূর্যকে ফাঁসিয়েছে। সব আর্গুমেন্ট শেষ হলে কোর্ট রায় ঘোষণার জন্য অন্য একটি ডেট দেয়। আর পরবর্তী ডেটে সূর্যর বিরুদ্ধে আনা সকল চার্জ থেকে সূর্যকে মুক্তি দিয়ে দেয়। 5 বছর পর অবশেষে সূর্য এই কেস থেকে মুক্তি পেল। মুক্তি পেয়ে সূর্য তার বাড়িতে চলে যায়। পুরো বাড়িটি যেন ভূতের বাড়ি হয়ে আছে। ঘরের কোনায় কোনায় বাবা মায়ের স্মৃতি। সূর্য ক্ষণে ক্ষণে শুধু তাদেরকে কল্পনা করছে। সূর্য মীনাক্ষীর সাথেও দেখা করে। মীনাক্ষীরও বিয়ে হয়েছে, একটি বাচ্চাও আছে। স্বামী সন্তান নিয়ে মীনাক্ষী এখন অনেক সুখে আছে। এরপর সূর্য রাজাগোপালের বাড়িতে গিয়ে রাজাগোপালের স্ত্রীর সাথেও দেখা করে। আর এখানেই সে শকিং টুইস্টটা জানতে পারে। রাজাগোপালের ওয়াইফ জানায় আধিয়া রাজাগোপালের অন্য ঘরের মেয়ে। মিথ্যা মামলায় বছরের পর বছর জেলে পড়ে থাকা সকল ইনোসেন্ট ব্যক্তিদের জন্য রাজাগোপাল কাজ করছিল, যেটা আমরা মুভির প্রথমেই দেখেছিলাম। তাই আধিয়া যখন জানতে পেরেছিল সূর্যকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, আধিয়া তখনই ল শুরু করে। আর সবশেষে সে সূর্যকে নির্দোষ প্রমাণও করতে পেরেছে। তবে রাজগোপালের ভীষণকে বাস্তবায়ন করতে, রাজগোপালের খুনিকে খুঁজে বের করতে তাদেরকে এখন কিশোরের বিরুদ্ধে সেকশন 211 ফাইল করতে হবে। কিন্তু সান্তোষ বলছিল, এত কিছু হওয়ার পর অবশেষে তুই ছাড়া পেয়েছিস, এখন আমরা আর ঝামেলার মধ্যে যেতে চাই না। তবে সূর্যর কথা, ওর জন্য আমি আমার পুরো কেরিয়ার হারিয়েছি, বাবা মাকে হারিয়েছি, ভালোবাসার মানুষটাকেও হারিয়েছি, জীবন থেকে সব কিছু চলে গেছে। শুধু আমার জন্য নয়, আমার মতো হাজারো নির্দোষ যারা এখনও পর্যন্ত জেলের মধ্যে রয়েছে তাদের জন্য আমাকে লড়তে হবে। কিন্তু কেস ফাইল করলে শুধু হবে না, প্রুফ তো লাগবে। এই কেসের একমাত্র আই উইটনেস ছিল চন্দ্রাইয়া। চন্দ্রাইয়া যদি স্বীকার করে যে কিশোর তাকে দিয়ে মিথ্যা সাক্ষী দিয়েছে তবেই সম্ভব। এই জন্য সূর্যরা চন্দ্রাইয়াকে অপহরণ করে। কিন্তু চন্দ্রাইয়া কিছুতেই মুখ খুলছিল না। এই চন্দ্রাইয়ার আবার একটি উইকনেস আছে, সে মদ দেখলে লোভ সামলাতে পারে না, আবার একবার মাতাল হলে সব কিছু বলে দেয়। তাই তার সামনে বিদেশি একটি বোতল রাখতেই সে ঢকঢক করে খেয়ে বকবক করে সব বলতে শুরু করে। আর চান্দ্রাইয়ের তথ্য মতে চান্দ্রাইয়া 10 বছর যাবৎ কিশোর হয়ে কাজ করে। কিশোরী 2জন প্রফেশনাল কিলারকে রাজাগোপালের খুনের কন্ট্যাক্ট দিয়েছিল, সাথে বলেছিল কাজ হয়ে গেলে ফ্যাক্টরিতে লুকিয়ে থাকতে। অন্যদিকে অপোজিশন পার্টির সরকারের একটি প্রজেক্ট নিয়ে প্রোটেস্ট করছিল। এই জন্য কিশোর চান্দ্রাইয়াকে দিয়ে
ওই প্রোটেস্টকারীদের মধ্যে নিজেদের লোক ঢুকিয়ে পুলিশের উপর হামলা করিয়েছিল, যে জন্য পুলিশ একসময় তাদের উপর লাঠিচার্জ করে। আর ওই সময় চান্দ্রার চশমা ভেঙে যায়, সাথে সে পুলিশের কাছে অ্যারেস্ট হয়। আবার ওই রাতেই ওই দুজন কন্ট্রাক্ট কিলার রাজগোপালকে খুন করে। চান্দ্রাও ছাড়া পেয়ে তাদের জন্য খাবার এবং বোতল নিয়ে ওই ফ্যাক্টরিতে দেখা করতে গিয়েছিল। আর সেখানেই কথায় কথায় মদ খেয়ে মাতাল হয়ে চান্দ্রা ওই দুজন কিলারকে বলে দিয়েছিল কিশোর তাদেরকে দিয়ে রাজাগোপালকে খুন করিয়ে এখন তাদেরকে এনকাউন্টার করে কেসটিকে ক্লোজ করার প্ল্যান করছে, যে জন্য ওই দুজন কিলারই সেখান থেকে পালিয়ে যায়। আর কিশোরের প্ল্যানটাও নষ্ট হয়ে যায়। আবার কমিশনার যেহেতু কেসটি ক্লোজ করতে কিশোর উপর প্রেশার ক্রিয়েট করছিল, তখন সিসিটিভি ফুটেজে সূর্যকে দেখতে পেয়ে কিশোর সূর্যকে এই কেসে ফাঁসানোর প্ল্যান করে। আর পরবর্তীতে ওই দুজন কিলারকে পেয়ে সে তাদেরকে মেরে চান্দ্রায়াকে দিয়ে বডিটি জ্বালিয়ে দিয়েছিল। চান্দ্রায়া সব কিছু স্বীকার করে এবং কোর্টেও সাক্ষী দিতে রাজি হয়ে যায়, কারণ সাক্ষী দিলে অন্তত কারাগারে থাকলেও সে বেঁচে থাকবে। এরপর আধ্যায়ারা কিশোরের বিরুদ্ধে 211 ফাইল করে, যে জন্য কিশোর ও সিনিয়র প্রসিকিউটর সত্যরাজের সাথে দেখা করে। তবে সত্যরাজ বলে আধ্যায়া সবেমাত্র পাশ করেছে, 2 মিনিটও টিকতে পারবে না। তবে এই কেসের চান্দ্রায়া খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কিশোর কল করে দেখে চান্দ্রায়ার ফোন বন্ধ। এতে করে সত্যরাজও বুঝতে পারছে ওরা তাদের থেকে এক কদম আগে হাঁটছে, মানে চান্দ্রায়াকে তারা সরিয়ে নিয়েছে। সিন চলে যায় কোর্টে। সত্যরাজ প্রথমেই কোর্টকে বলে পুলিশের কাজ করেছে। তারা বিভিন্ন এভিডেন্সের ভিত্তিতে সূর্যকে অ্যারেস্ট করে সূর্যের রিমান্ডে হয়তোবা সূর্যের সাথে একটু বাজে ব্যবহার করেছিল, যেটা সবসময় পুলিশের করতে হয়। আর সূর্য হয়তোবা সেই বিষয়কে কেন্দ্র করে ডিএসপি কিশোরের বিরুদ্ধে বদলা নিতেই 211 ফাইল করেছে। এইভাবে যদি প্রত্যেকটি আসামি পুলিশের বিরুদ্ধে 211 ফাইল করে, তাহলে পুলিশের তো ক্রিমিনালকে ধরে কেস সলভ করতে সমস্যা হয়ে দাঁড়াবে। কিন্তু আধ্যায়ের কথা ফাস্ট ট্র্যাক কোর্টে পুলিশের সাবমিট করা সকল এভিডেন্স এবং সকল সাক্ষী মিথ্যা প্রমাণিত হয়েছিল। আর এজন্য আধ্যায়া কিশোরের বানানো সাক্ষী চান্দ্রায়াকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চায়। আর চান্দ্রায়ার কথা শুনে কিশোর আর সত্যরাজ্যের কপালটা একজন ঘেমে ওঠে, কারণ চান্দ্রায়া যদি তার স্টেটমেন্ট দেয় তাহলে তো সব প্রকাশ হয়ে যাবে। কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পরও চান্দ্রায়া কোর্টে আসছিল না। এর মধ্যে কিশোরের কাছে একটি মেসেজ আসে যে চান্দ্রায়াকে তারা নিয়ে গেছে। তার মানে কিশোরের লোকজন চান্দ্রায়াকে তুলে নিয়েছে। এই জন্য চান্দ্রায়াকে কোর্টে আনা সম্ভব হয়নি। তবে আধ্যায়া কোর্টের কাছে আরও 4 দিনের সময় চায়। কোর্ট গ্রান্টও করে। আর এরপর কোর্ট থেকে বের হয়ে যাওয়ার সময় কিশোর সূর্যকে বলে এই আইনগুলো যে লিখেছিল না, সে অনেক ভালো মানুষ ছিল, এই জন্য হয়তোবা তুমি মুক্তি পেয়েছ। কিন্তু আমার মতো একজন লেখা উচিত ছিল, তাহলে তুমি কোনোদিনও জেল থেকে বের হতে পারতে না। তোমার কত বড় সাহস, একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে তুমি 211 কেস ফাইল করেছ। ভালো করে মনে রাখো, আইন শুধু দুর্বলদের নিয়ন্ত্রণ করতেই ব্যবহার করা হয়, পাওয়ারফুলদের স্পর্শ করতে নয়। আর এরপরে কিশোর কারে উঠে কাউকে মেসেজ করে জানিয়ে দেয় আমরা ওকে পেয়ে গেছি। কিশোর যাকে মেসেজ করেছে সে অন্য কেউ নয়, ওই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র। তার মানে এই কেসের সাথে রাজাগোপালের খুনের সাথে নরেন্দ্রর কোনো লিঙ্ক আছে। এখানে আমাদের দেখানো হয় ওই সময় নরেন্দ্র আর কিশোর প্ল্যান করেই রাজাগোপালকে খুন করিয়েছিল। কিন্তু তাদের প্ল্যান ছিল যারা খুনটি করেছে তাদেরকে এনকাউন্টার করে কেসটি ক্লোজ করবে। কিন্তু ওই দুজন ওই সময় পালিয়ে যাওয়ার কারণে নরেন্দ্র কিশোরকে বলেছিল যে কোনো একজনকে ধরে এই কেসে ফ্রেম করে দাও, আপাতত শুধু কেসটা বন্ধ করো। আর সেজন্যই কিশোর সূর্যকে ফাঁসিয়েছিল। তবে সূর্য জেল থেকে বের হওয়ার পর কিশোর মনে করছিল যে সূর্য হয়তোবা তার পিছে আসবে না, কিন্তু নরেন্দ্র ভালো করে জানত সূর্য হয়তো চুপ থাকবে না। এই জন্যই পাবলিক প্রসিকিউটর সত্যরাজকে নরেন্দ্রই পাঠিয়েছে। এমনকি ওই দিন চান্দ্রায়াকে ফোনে না পেয়ে কিশোর যখন বুঝতে পেরেছিল চান্দ্রায়াকে হয়তোবা সূর্যরা আটক করেছে, সাথে সাথে কিশোর নরেন্দ্রকে বিষয়টি জানিয়ে দিয়েছিল। এই জন্য আজকে যখন প্রকাশ আর সান্তোষ চান্দ্রায়াকে কোর্টে নিয়ে যাচ্ছিল, তখন নরেন্দ্র লোকজন এসে চান্দ্রায়াকে তুলে নিয়ে গেছে। সিন চলে যায় রাতে। আধ্যায়ারা এখন বুঝতে পারছে না তারা কিভাবে চান্দ্রায়াকে কোর্টে হাজির করবে। তবে এর মধ্যেই নিউজে আসে চান্দ্রায় খুন হয়েছে। তার মানে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে কিশোর নিজেকে বাঁচানোর জন্য চান্দ্রায়াকে খুন করেছে। সাথে তারা এটাও বুঝতে পারছে রাজগোপালকে খুনের পিছনে অন্য কোনো লিঙ্ক আছে। ওই লিঙ্কটি যেন প্রকাশ না হয়, সেজন্যই কিশোর চান্দ্রায়াকে খুন করিয়েছে। তাই রাজগোপালের খুনের পিছনের রহস্য বের করতে হলে তাদেরকে এখন কিশোরের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে হবে। কিশোর যখন কর্মরত ছিল তখন কোন কোন এফআইআর রেজিস্টার করেছে, কোন কোন কেসের উপর কাজ করেছে, ওই সময় কোর্টে কোনো হাই প্রোফাইল কেস ছিল কিনা, এই সকল তথ্য জোগাড় করতে শুরু করে। আর এরপরই তাদের তদন্ত উঠে আসে কেন রাজগোপালকে ওই সময় খুন করা হয়েছিল। মূলত আজ থেকে 5 বছর আগে সরকার একটি ল্যান্ডের প্রজেক্ট এসেছিল। তৎকালীন সরকার অসহায় গরিবদেরকে জমি দেওয়ার কথা বলে অনেক মানুষকে জমি দিয়েছিল। আর কয়েকদিন পরই
একটি প্রজেক্টের কথা বলে ওই সকল ব্যক্তিদের থেকে 4 গুণ দামে জমি কিনেছিল। পরবর্তীতে জানা যায় যে সকল ব্যক্তিদেরকে অসহায় গরিব বলে তারা জমি দান করেছিল, ওই সকল ব্যক্তি ছিল তৎকালীন সরকারের পার্টির লোকজন। এটা ছিল সরকারের একটা বড় ল্যান্ড স্ক্যাম। আর ওই স্ক্যামের দায়িত্বে ছিল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র। অপোজিশন পার্টিও তখন প্রোটেস্ট করছিল। পুরো রাজ্যের জনগণের ফোকাস তখন এই স্ক্যামের দিকে। তাই এই জনগণের ফোকাসটিকে অন্যদিকে নিতে নরেন্দ্র তখন একটি প্ল্যান সাজায়। নরেন্দ্র ভালো করে জানত রাজগোপাল একজন মানবাধিকার কর্মী, সে মানুষের ভালোর জন্য কাজ করছে। তাই তার যদি খুন হয় তাহলে ল্যান্ড স্ক্যামের এই খবর একদমই ঢাকা পড়ে যাবে। এই জন্যই মূলত কিশোরকে দিয়ে রাজগোপালের খুন করিয়েছিল। আর তাদের প্ল্যান মতো ল্যান্ড স্ক্যামের খবরটি চাপা পড়ে গিয়েছিল। কিন্তু তারা যে প্ল্যান করেছিল সেই প্ল্যান মতো না হওয়ায় পরবর্তীতে তারা সূর্যকে এই কেসে ফাঁসিয়ে দেয়। সূর্যরা এখন স্পষ্টই বুঝতে পারছে ওই সময় হোম মিনিস্টার নাগেন্দ্র সিআই কিশোরের সাথে এই সব কিছু করেছিল। তার তাদের মধ্যে তো কথাবার্তা বা তাদের মধ্যে টাকা লেনদেনও হতে পারে। এই জন্য কিশোরের ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ফোন কল রেকর্ড বের করা হয়। আর পরবর্তী শুনানির দিন আধ্যা কোর্টের সামনে এই পুরো বিষয়টি উপস্থাপন করে। কিন্তু কোর্ট তো শুধুমাত্র আধ্যার অনুমানের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। এই জন্য এভিডেন্স চাই। তাই আধ্যার কাছে এভিডেন্স চাইলে আধ্যা কিশোরকে জিজ্ঞাসাবাদ করতে চায়। আর জিজ্ঞাসাবাদ করতে গিয়ে আধ্যা জানায় ওই সময় সরকারের বিরুদ্ধে যে ল্যান্ড স্ক্যামের অভিযোগ উঠেছিল সেইখানের বিপুল পরিমাণ জমি কিশোর এবং তাদের পরিবারের নামে করা হয়েছে। আধ্যা ওই সকল এভিডেন্স সাবমিট করে। এমনকি এরপরই কিশোরের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখায়, যেখানে এক্স হোম মিনিস্টার নরেন্দ্রর অ্যাকাউন্ট থেকে কিশোরের ওয়াইফের অ্যাকাউন্টে প্রতি মাসে 6 লক্ষ টাকা করে ডিপোজিট করা হচ্ছে। আধ্যার কথা এই টাকা কিসের জন্য দিচ্ছে, তার নাগেন্দ্র প্রতি মাসে কিশোরকে ঘুষ দিয়ে যাচ্ছে। এরপর আধ্যা কিশোরের ফোন কল রেকর্ডও দেখায়, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে নাগেন্দ্রর সাথে কন্টিনিউ তার যোগাযোগ আছে। এমনকি ওই দিন কোর্টে যখন চন্দ্রায়কে হাজির করার কথা ছিল, চন্দ্রায়ের কথা শুনে কিশোর অনেক চিন্তিত ছিল। কিন্তু নাগেন্দ্রর ফোন থেকে একটি মেসেজ আসার পর কিশোর একদম রিল্যাক্স হয়ে গিয়েছিল, যেটা কোর্টের সিসিটিভিতে স্পষ্টই দেখা যাচ্ছে। আধ্যা কিশোরের ফোন কল রেকর্ডও কোর্টে সাবমিট করে। আর এই সব কিছু সাবমিট করার পর আধ্যা এক্স হোম মিনিস্টার নাগেন্দ্র আর কিশোরের মধ্যে যে কথা হচ্ছে সে কল রেকর্ড বের করার অনুমতি চায় এবং কোর্টকে অনুরোধ করে এক্স হোম মিনিস্টার নাগেন্দ্রকেও যেন এই কেসের এফআইআরের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। সব কিছুর ভিত্তিতে কোর্ট নাগেন্দ্রকেই এফআইআরের মধ্যে অন্তর্ভুক্ত করে আর কল রেকর্ড বের করতেও নির্দেশনা দিয়ে দেয়। এখন আর আইনগতভাবে লড়াই করে সত্যরাজ কিছুই করতে পারছে না। এই জন্য সত্যরাজ নাগেন্দ্রকে বুদ্ধি দেয় একটাই উপায় আছে, সেটা হচ্ছে আধ্যাকে দিয়ে কোনোভাবে কেসটিকে উইথড্র করে নেওয়া। কিন্তু আধ্যা তো এটা করবে না, তার জন্য আধ্যাকে প্রেশার ক্রিয়েট করতে হবে। তাই তারা একটা প্ল্যান করে আর এরপর আধ্যাকে অপহরণ করে নিয়ে যায়। নাগেন্দ্র আবার আড়াল থেকে সামনে এসে নিজে আধ্যাকে অফার করে আধ্যার জন্য এই কেসটি উইথড্র করে নেয়। তবে আধ্যার কথা, আপনি নিজে থেকে যেহেতু কেসটি উইথড্র করে নিতে বলছেন আর আমার সাথে কম্প্রোমাইজ করতে চাচ্ছেন, তার আপনি স্পষ্টই বুঝতে পেরেছেন আপনি কেসটা হেরে গেছেন। কিন্তু আমি এই কেসটি উইথড্র করব না। নরেন্দ্র বল, ঠিক আছে, তুমি যদি চাও উইথড্র করতে পারো, না চাইলে না করতে পারো, তোমাকে আমি জোর করব না, তুমি এখন যেতে পারো। নরেন্দ্র আধ্যাকে ছেড়ে দেয়। তবে আধ্যা যখনই গাড়ির কাছে যেতে যাবে ঠিক তখনই সূর্যকে ক্রেনের সাথে ঝুলিয়ে আধ্যার সামনে আনা হয়। আধ্যাও দেখে সূর্যকে মেরে তারা রক্তাক্ত করে রেখেছে। মূলত আধ্যার আগে তারা সূর্যকে এনেছিল আর সূর্যকে 10 কোটি টাকার লোভ দেখিয়ে কেসটি উদ্ধার করে নিতে বলেছিল। নরেন্দ্র সূর্যকে অফার করেছিল, যা হওয়ার হয়ে গেছে, এখন যদি সব কিছু প্রকাশ হয়ে যায় আমার 40 বছরের রাজনৈতিক জীবন নষ্ট হয়ে যাবে। তুমি যদি আরও টাকা চাও আরও পাবে, তুমি শুধু কেস থেকে সরে যাও। কিন্তু সূর্য বলেছিল, আমাকে বিনা দোষে 5 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। 5 বছর আমি যে কষ্টের মধ্যে কাটিয়েছি আর আমার সাথে যা কিছু হয়েছে সেটা আমি আপনাদের দিয়ে উপলব্ধি করাতে চাই। আপনাদেরকেও আমি ওই 4 দেয়ালের মধ্যে দেখতে চাই। বলেই সূর্য চলে যাচ্ছিল। তখনই কিশোর পিছের থেকে সূর্যের মাথায় আঘাত করে সূর্যকে পিটিয়ে এভাবে ঝুলিয়ে রেখেছে। নাগেন্দ্র আধ্যাকে বলে, এরপর তুমি যদি কেস লড়তে চাও লড়তে পারো, আর তুমি যদি ওকে বাঁচাতে চাও তাহলে কোর্টে গিয়ে কেসটিকে উইথড্র করে আমার সাথে দেখা করে ওকে নিয়ে যেতে পারবে। সিন চলে যা পরবর্তী দিন কোর্টে। সকাল হতে আধ্যা কোর্টে এসেছে। শান্তসার প্রকাশ সূর্যকে না পেয়ে আধ্যার কাছে জানতে চাচ্ছিল সূর্য কোথায়। আধ্যা সত্যিটা বলে দেয় যে নাগেন্দ্র এবং কিশোর সূর্যকে আটকে রেখেছে। প্রকাশের কথা, তুমি তাহলে ওকে ছাড়িয়ে আনলে না কেন? ওর জীবনের থেকে কি তোমার কেসটা জরুরি? যে ব্যক্তি বিনা দোষে 5 বছর জেল খাটলো, তার জীবনে সব কিছু হারিয়ে ফেললো, তারপরও সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কেস লড়তে চেয়েছে,
আর তুমি তাকেই ফেলে নিজের কেস জিততে চাচ্ছ? তুমি কি আদৌ মানুষ? আধ্যা তখন তাদেরকে বোঝায় আধ্যার কিছু করার নেই, কারণ সূর্য নিজেই চেয়েছে আধ্যা যেন কেসটি না তোলে। মূলত গত রাতে আধ্যা যখন ওখান থেকে আসছিল, সূর্য তখন আধ্যাকে বলে দিয়েছে সূর্যর জীবন চলে গেলেও আধ্যা যেন কেস না তোলে, কারণ এটা তো শুধুমাত্র সূর্যের জন্য নয়, সূর্যের মতো যে হাজারো মানুষ বিনা দোষে কারাগারে রয়েছে তাদের জন্য। আর এরপরই কোর্টের মধ্যে সূর্যকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়, তবে সূর্য এখনও জীবিত। অ্যাম্বুলেন্স ডেকে দ্রুত সূর্যকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছিল। সূর্য অ্যাম্বুলেন্সে ওঠানোর আগে জাজকে শুধু বলে যায় এখন পর্যন্ত পলিটিশিয়ান এবং গুন্ডারা হাত মিলিয়ে কাজ করছে, কিন্তু এই জাস্টিস সিস্টেমকে তাদের কাছে হার মানতে দিবেন না। সিন চলে যায় এই ঘটনার কয়েকদিন পর। কিশোর আর নরেন্দ্রর সকল কল রেকর্ড এসেছে। কোর্টে প্রত্যেকটি কল রেকর্ড প্লে করে শোনা হয়, যেখানে তাদের দুর্নীতি এবং রাজগোপালকে খুনের সব বিষয় উঠে আসে। সূর্য এখন সুস্থ। সূর্যকে হুইল চেয়ারে করে কোর্টে নিয়ে আসা হচ্ছে, আর সকল তথ্য প্রমাণের উপর ভিত্তি করে কোর্ট এক্স হোম মিনিস্টার নাগেন্দ্র এবং ডিসিপি কিশোরকে তাদের কৃতকর্মের জন্য যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে কারাগারে পাঠিয়ে দেয়। আর এর মধ্য দিয়ে মুভিটি শেষ হয়। সবসময় পলিটিশিয়ান বা ক্ষমতাসীনরাই জিতে যায় না, কোনো কোনো সময় সাধারণ মানুষও তাদের বিরুদ্ধে জিতে যায়। আর এই জন্য দরকার হয় আত্মবিশ্বাস, কারণ আইন সবার ঊর্ধ্বে। সূর্য আর আধ্যা যদি আত্মবিশ্বাস নিয়ে আজ কেস না লড়ত, তাহলে হয়তোবা অপরাধীদের শাস্তি দিতে পারত না। তবে বিনা দোষে সূর্যের সাথে যা কিছু হয়েছে এটা যেন অন্য কারোর সাথে না হয়, কারণ অপরাধ না করেও কারাবাসের যে কি যন্ত্রণা, আর কারাগারে যারা থেকেছে তারাই শুধু জানে যে কারা জীবনটা কী। অন্তত এইসব বিষয় চিন্তা করেও অপরাধ থেকে দূরে থাকা উচিত। তো মুভিটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।